সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 3 মার্চ মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শেরমান রশিদ মণ্ডলকে নিয়ে আপত্তি, তলানিতে কংগ্রেস অখিলের জোট, রাইজোর দলের সঙ্গে কংগ্রেসের জোটের সম্ভাবনা তলানিতে এসে ঠেকেছে, আসন সমঝোতা নিয়ে জট ছাড়েনি, কংগ্রেসের কাছ থেকে আশানুরূপ সাড়া না পাওয়ার অভিযোগ করেছেন রাইজোর দলের নেতারা। তবে সমাজকর্মী যোগেন্দ্র যাদব এখনও মধ্যস্থতা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কংগ্রেসের 2 সাসপেন্ড বিধায়ককে দলে নিয়ে প্রার্থী করা এবং সংখ্যালঘু অধ্যুষিত 2টি কেন্দ্র নিয়ে টানাটানির জেরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। গত 28 ফেব্রুয়ারির মধ্যেই আসন সমঝোতা হয়ে যাবে বলে আশায় ছিল অখিল, তারপরও একদিন অপেক্ষা করেছেন তিনি। কিন্তু গৌরব গগৈ জানিয়ে দেন, রাইজোর দলকে ভালো প্রস্তাব দিয়েছি আমরা, তাই জোট গঠন নিয়ে বল এখন তাদের কোর্টে। তাই সোমবার এক জরুরি বৈঠকে বসে নিজেদের অবস্থান স্পষ্ট করেন রাইজোর দলের নেতারা। শিবসাগরে থাকা অখিল গগৈ বলেন, পরিস্থিতি খুব খারাপ, কংগ্রেস নেতারা অবস্থান বদল করছেন ঘন ঘন, আলোচনায় কোনো আসন ছেড়ে দিতে সম্মত হলেও পরদিন উল্টো কথা বলা হচ্ছে। এই পরিস্থিতিতে জোট গঠন কীভাবে সম্ভব? কংগ্রেসকে দোষারোপ করে তিনি বলেন, কংগ্রেসের সঙ্গে বৈঠকে মন্দিয়া ও পূর্ব গোয়ালপাড়া কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের সিদ্ধান্ত হয়, কিন্তু পরদিন গৌরব বলে দেন কংগ্রেসের 2 বিধায়ককে দলে নেওয়া চলবে না। এভাবে অবস্থান বদলে যাচ্ছে কংগ্রেস। কিন্তু শেরমান আলী এবং রশিদ মণ্ডলকে আমরা জানিয়ে দিয়েছি বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের কথা, এখন মুখ দেখায় কী করে? সোমবার বিকেলে গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠকে রাইজোর দলের নেতারাও দাবি করেন, আসন সমঝোতা নিয়ে বল আমাদের কোর্টে থাকার কথা সত্য নয়। সাধারণ সম্পাদক রাসেল হোসেন বলেন, প্রথমে আমরা 27টি আসনের তালিকা দেই কংগ্রেসকে, কিন্তু এত আসন ছেড়ে দিতে তারা সম্মত না হওয়ায় 15টি আসন চাই আমরা। এর জন্য 18টি আসনের তালিকা দেওয়া হয় কংগ্রেসকে, কিন্তু 18টি থেকে সরাসরি লড়ার জন্য 4টি আসন দেওয়া হয় আমাদের। বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের জন্য দেওয়া হয় আরও 4টি আসন। এর সঙ্গে তালিকায় না থাকা 5টি আসন আমাদের ছেড়ে দেওয়ার প্রস্তাব দেয় কংগ্রেস। সাংসদ রকিবুল হোসেন প্রদ্যুৎ বরদলৈ, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া এবং রিপুন বোরার সঙ্গে বৈঠকের কথা জানিয়ে রাইজোর দলের নেতৃত্ব জানান, 15টি কেন্দ্র চাওয়া হয়েছিল কংগ্রেসের কাছে, কিন্তু তারা 13টি কেন্দ্র দিয়ে বাকি 2টি আসন গৌরবের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। তবে কংগ্রেসের প্রস্তাবে অসম্মত হওয়ার কথা জানিয়ে রাসেল বলেন, রাইজোর দল নির্বাচনের প্রস্তুতি চালানো এবং জয়ের সম্ভাবনা থাকা আসন আমাদের ছেড়ে না দিয়ে যেসব আসন আমরা চাইছি না সেই সব দিতে চাইছে কংগ্রেস। কিন্তু 19 ফেব্রুয়ারির বৈঠকের পর কংগ্রেসের কাছ থেকে আর কোনো সাড়া না পাওয়ার কথাও জানিয়েছেন রাইজোর দলের নেতারা। তবে শেরমান আলী এবং রশিদ মণ্ডলকে দলে নিয়ে প্রার্থী করা নিয়েই যে মূল আপত্তি কংগ্রেসের, প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ফের সেটা বলেছেন। সোমবার তিনি বলেন, কংগ্রেস ছেড়ে যাওয়া 2 বিধায়ককে ধরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাইজোর দল, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার আরও স্পষ্ট বক্তব্য, আসামে গ্রিনার রাজনীতি প্রবর্তনকারী শেরমান আলীকে তারা দলে নিয়েছেন। রাইজোর দলের এই সিদ্ধান্তে আঘাত হেনেছে কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার যুদ্ধে, তাই আমরা দুঃখ পেয়েছি। অপরদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান উত্তেজনার কারণে কয়েকদিনের বিমান চলাচল বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরশাহী আবার সীমিত আকারে ফ্লাইট চালু করেছে। সোমবার রাতে আবুধাবি থেকে একটি বিমান দিল্লিতে পৌঁছেছে, যা আটকে পড়া যাত্রীদের জন্য স্বস্তি নিয়ে এসেছে। এতিহাদ এয়ারওয়েজের ইউআই 216 ফ্লাইট আবুধাবি থেকে বিকেল 3:42 ছেড়ে দিল্লিতে রাত 8:31 পৌঁছায়। দুবাই সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ফ্লাই দুবাই সোমবার সন্ধ্যা থেকে সীমিত সংখ্যক ফ্লাইট চালাবে। এমিরেটস এয়ারলাইনও কিছু ফ্লাইট পুনরায় চালু করেছে, তবে শুধুমাত্র পূর্বে বুকিং করা যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আবুধাবি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার 3 ঘন্টার মধ্যে অন্তত 15টি এতিহাদ এয়ারওয়েজের বিমান ছেড়েছে। ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, সোমবার নির্ধারিত 357টি ফ্লাইট বাতিল হয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ঘোষণা করেছে, আজ থেকে মাস্কটের সঙ্গে দিল্লি, কোচি, কোজিকোড়, বেঙ্গালুরু, মুম্বাই ও তিরুচারিপল্লী রুটে ফ্লাইট চালু হবে। অপরদিকে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বিজেপির সাংগঠনিক বৈঠক দোলাইয়ে।
আগামী 14 মার্চ বরাক সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলচর রামনগরে বিভিন্ন কর্মসূচি রয়েছে মোদীর। প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করে তুলতে জেলার বিভিন্ন মণ্ডলে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার দোলাই বিধানসভা কেন্দ্রের দোলাই নরসিংপুর মণ্ডলে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরির পৌরোহিত্যে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন, বিশ্বের জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন শিলচর। প্রধানমন্ত্রীর জনসভায় যাতে কোনো ধরনের খামতি না থাকে সেদিকে বিশেষ নজর রাখছে দল। প্রতিটি বুথ এলাকা থেকে দলীয় কর্মী ও জনগণ যাতে সুরক্ষিতভাবে সভায় পৌঁছাতে পারেন সেদিকে নজর রাখতে দলীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান তিনি এও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বার সরকার হচ্ছে কেন্দ্রে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রধানমন্ত্রীর শিলচর সফরের বিশেষ তাৎপর্য রয়েছে, কেননা কেন্দ্রে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার উত্তর পূর্বাঞ্চল সহ বরাক উপত্যকার উন্নয়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাই তার জনসভাকে সাফল্যমণ্ডিত করে তুলতে প্রতিটি বুথ এলাকা থেকে দলীয় কর্মী ও জনগণ যাতে সুরক্ষিতভাবে সভায় পৌঁছাতে পারেন সেদিকে নজর রাখতে দলীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান তিনি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে ধলাই থেকে 50,000 রেকর্ড ভোটে জয়ী হবেন প্রার্থী। তাই সব কর্মকর্তাদের সক্রিয় হয়ে কাজ করার আহ্বান জানান সভাপতি রূপম সাহা। অপরদিকে এনএফএলের 14টি কোচ রেস্তোরাঁর মাধ্যমে মিলছে খাবার। লক্ষ্য শিলচর আগরতলাও। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তাদের নতুন ভাবনা রেল কোচ রেস্তোরাঁর উদ্যোগকে আরও ব্যাপক হারে ছড়িয়ে দিতে চাইছে। গুয়াহাটি স্টেশনের প্রবেশমুখে এমন একটি রেল কোচ রেস্তোরাঁ রয়েছে যা যাত্রী ও অন্যান্যদের মধ্যে খুবই জনপ্রিয়। এসব রেল কোচ রেস্তোরাঁ ধীরে ধীরে শিলচর, বদরপুর, আগরতলা, সাইরং সহ বিভিন্ন স্টেশনে ছড়িয়ে দিতে চাইছে এনএফএল। এদিকে বর্তমানে 14টি থিমযুক্ত রেস্তোরাঁ চালু রয়েছে। এই স্বতন্ত্র ডাইনিং সুবিধাগুলি কাটিহার ও যুগাবানি, রায়গঞ্জ, দার্জিলিং, মালদা কোর্ট, নিউ কুচবিহার, রাজবাট খাওয়া, কুচবিহার, জলপাইগুড়ি রোড এবং নিউ মাল, পাশাপাশি গুয়াহাটি, উজানবাজার, কুকরাঝাড় এবং নিউ তিনসুকিয়া যাত্রী এবং দর্শনার্থীদের পরিষেবা প্রদান করে চলেছে। এই রেস্তোরাঁগুলির ক্রমবর্ধমান জনপ্রিয়তা সৃজনশীল এবং টেকসই উদ্যোগের মাধ্যমে যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য এনএফএলের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এই ধারণাকে আরও এগিয়ে নিয়ে যেতে এনএফএল কাটিহার ডিভিশনের অধীনে রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে 5 বছরের জন্য একটি রেল কোচ রেস্তোরাঁ পরিচালনার জন্য চুক্তি প্রদান করেছে। এটি রেলের জন্য টেকসই নন ফেয়ার রাজস্ব উৎপাদনের প্রচারের পাশাপাশি যাত্রী সুবিধা জোরদার করার দিকে আরেকটি প্রগতিশীল পদক্ষেপ বলা যায়। রায়গঞ্জের রেল কোচ রেস্তোরাঁটি একটি অনন্য রেলওয়ে থিমযুক্ত ডাইনিং গন্তব্য হিসেবে কল্পনা করা হয়েছে, যা একটি সংস্কারকৃত রেলওয়ে কোচ থেকে তৈরি করা হয়েছে। আধুনিক আতিথেয়তার মানদণ্ডের সঙ্গে নস্টালজিক রেলওয়ে আকর্ষণের মিশ্রণ ঘটেছে। অপরদিকে রাজ্যসভার মনোনয়ন সংগ্রহ চলে বিজেপি নেতার। বৃহস্পতিবার শেষ দিন, হাতে আর মাত্র 3 দিন। 5 মার্চ মনোনয়ন দাখিলের শেষ দিন। তাই রাজ্যসভা ভোটের টিকিট প্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন। সোমবার বিকেল অবধি মনোনয়ন সংগ্রহ করেছেন বিজেপির 6 নেতা। বিরোধী শিবির থেকেও সংগ্রহ করা হয়েছে একটি মনোনয়নপত্র। তাৎপর্যের বিষয় হচ্ছে, হাতে জয়ের মতো সংখ্যা না থাকলেও রাজ্যসভা ভোটের মনোনয়ন সংগ্রহ করেছেন বদরুদ্দিন আজমল। ইউপিপিএল সভাপতি প্রমোদ বড়োর নামেও সংগ্রহ করা হয়েছে মনোনয়নপত্র। আগামী বৃহস্পতিবার রাজ্যসভা ভোটের জন্য মনোনয়ন দাখিলের অন্তিম দিন। তাই বুধবারের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করতেই হবে। 3টি আসনের প্রার্থী হিসেবে শাসক দলের অনেক নেতার নাম নিয়ে জল্পনা চললেও প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি। বিধানসভার বর্তমান সমীকরণ অনুযায়ী জয়ের মতো অঙ্ক নেই বিরোধী শিবিরের হাতে। তাই রাজ্যসভা ভোটে বিরোধী শিবিরের প্রার্থী ময়দানে থাকার সম্ভাবনা কার্যত নেই। এই পরিস্থিতিতে শাসক দলের প্রার্থী হিসেবে যাদের নাম চর্চায় রয়েছে সকলেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিধানসভা সচিবালয় সূত্রে খবর, সাংসদ রামেশ্বর তেলী, প্রাক্তন সাংসদ তপন গগৈ,
সরকারের মন্ত্রী যুগেন মোহন, বিধায়ক তেরস গোয়ালা, দীপ্লুরঞ্জন শর্মা, পুলক গুহাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাছাড়া বিরোধী শিবিরের পক্ষ থেকে আসাম জাতীয় পরিষদের নেতা শামসের আলীও সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। তাছাড়া ইউপিপিএল প্রধান প্রমোদ বড়ও রাজ্যসভা ভোটের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইউপিপিএলের সঙ্গে জোটের স্বার্থে প্রমোদকে রাজ্যসভায় পাঠানোর চর্চা রয়েছে, কিন্তু একেবারে অযাচিতভাবে রাজ্যসভা ভোটের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বদরুদ্দিন আজমল। লোকসভা ভোটে ধুবড়ীতে রেকর্ড ভোটে হারায় রাজ্যসভায় যেতে মরিয়া তিনি। আগেই কংগ্রেসের কাছে সমর্থনের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু গৌরবের দল আজমলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে মনোনয়ন দাখিলের জন্য যখন 10 বিধায়কের স্বাক্ষর সংগ্রহ করাই কঠিন, তখন আজমলের মনোনয়নপত্র সংগ্রহ করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।